বিরতির পর চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। বাংলার ভোট ময়দানে এবার আমিষের ছোঁয়া, বিষয়টা ঠিক বুঝলেন না? দাঁড়ান বুঝিয়ে বলি। হলদিয়ার জনসভা থেকে বাংলায় মাছ উৎপাদন নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক মুহূর্তের মধ্যে আবার সেই মাছ নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে পাল্টা মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ভোটের আগে বাংলায় জমে উঠেছে মৎস্যরঙ্গ। আপনাকে বাংলার মাছ খাওয়া নিয়ে ভাবতে হবে না। বাংলার মাছ অন্য রাজ্যে খাওয়া কেন বন্ধ করলেন? আগে তার উত্তর দিন। ফলতার জনসভা থেকে মোদীর প্রধানমন্ত্রীর মাছ নিয়ে কটাক্ষের এভাবেই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে এবার বাংলায় মৎস্য রাজনীতি। বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল 15 বছর বাংলা শাসন করলেও এখনো মাছ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। এখনো ভিন রাজ্য থেকে মাছ আমদানি করতে হয়। এর কারণ তৃণমূলের পাপ ও দুর্নীতি। यहाँ बंगाल में मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। এদিনই এই বিষয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলার মাছ নিয়ে আপনাকে ভাবতে হবে না। কেন অন্য রাজ্যে মাছ খাওয়া বন্ধ করা হয়েছে তার উত্তর দিন। পাশাপাশি মমতার দাবি, বাংলায় প্রয়োজনের 80% মাছ উৎপন্ন হয়। বাংলার ভাষা বলতে দেন না, লজ্জা করে না? বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা। কিন্তু আমাদের প্রবলেম কি বলুন তো, পুকুরে যখন মাছটা হয় আমরা ছোট মাছই কিনে তাড়াতাড়ি তুলে খেয়ে নিই। একটা মাছ বড় হতে কতদিন লাগে জানেন? 2 বছর লাগে। একটা ছোট মাছ বড় হতে 2 বছর লাগে। এর জন্য আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো আমাদের বড় বড় জলাশয় আছে সেখানে আমরা মাছ বড় করি। অলরেডি 4-5 বছর ধরে আমরা শুরু করেছি। আগে সব ডিম আসতো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা হাঁসেরও পোলট্রি করে দিয়েছি, মুরগিরও পোলট্রি করে দিয়েছি। এখন 90% ডিম আমরা নিজেরা উৎপাদন করি। আমোদি প্রমোদি বাবুরা একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন তার উত্তর আগে দিন। এবার বাংলার ভোট ময়দানে বাঙালির প্রিয় মাছ নিয়ে শুরু হলো তরজা। যখন বাঙালি অস্মিতা নিয়ে বিজেপিকে ক্রমাগত আক্রমণ করে চলেছে তৃণমূল, ঠিক তখন বাঙালির প্রিয় খাদ্য মাছ উৎপাদন নিয়ে এবার শাসক দলকে পাল্টা আক্রমণের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী। এমনটাই অনুমান রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে বাংলার মানুষের জন্য 6টি গ্যারান্টি দিয়েছেন মোদীর সরকার। প্রথম গ্যারান্টি, ভয়ের বদলে ভরসা। দ্বিতীয়, জনতার জন্য সরকারি সিস্টেম। আর তৃতীয় গ্যারান্টি হলো সব দুর্নীতির বিচার। চতুর্থ, যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি দান। পঞ্চম, শরণার্থীদের সুযোগ সুবিধা। এবং শেষ গ্যারান্টি হলো 7ম পে কমিশন চালু। आज इसी धरती से मैं पश्चिम बंगाल को 6 गारंटियां देता हूं। मोदी की पहली गारंटी, टीएमसी ने भय फैलाया, सरकार और सरकारी सिस्टम को भय का माध्यम बनाया। आज बात बात पर लोगों को कोर्ट से न्याय मांगना पड़ता है। बीजेपी सरकार भय की जगह भरोसा कायम करेगी, कानून पर भरोसा लौटाएगी।
मोदी की दूसरी गारंटी बीजेपी सरकार में सरकारी सिस्टम जनता की सेवा के लिए जवाबदेह होगा, अकाउंटेबल होगा। मोदी की तीसरी गारंटी हर घोटाले, हर करप्शन और बेटियों के साथ हुए हर अन्याय, हर रैप केस की फाइलें खुलेगी। मोदी की चौथी गारंटी टीएमसी के राज में जिसने भी करप्शन किया है उसकी जगह जेल में होगी। मंत्री हो या संतरी, कानून सबका हिसाब करेगा। टीएमसी का कोई गुंडा अब कानून से बचने वाला नहीं है। मोदी टीएमसी को जनता जनार्दन का पैसा नहीं खाने देगा, पैसा नहीं खाने देगा। मोदी की पांचवी गारंटी, जो शरणार्थी हैं उन्हें संविधान के तहत हर हक मिलेगा, लेकिन जो घुसपैठिए हैं उनको खदेड़ा जाएगा, उनको भारत में नहीं रहने दिया जाएगा। साथियों, मोदी की छठी गारंटी बंगाल के सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों और अन्य सेवाओं में जुटे साथियों के लिए आपको इतने वर्षों तक ये निर्मम सरकार ने भयभीत करके रखा है। मोदी आपके साथ खड़ा है, बीजेपी आपके साथ खड़ी है। आप कमल छाप पर बटन दबाइए, बीजेपी सरकार बनते ही यहां 7th पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করে জনসংযোগ করে প্রচার সারলেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল খাঁ। একান্ত সাক্ষাৎকারে ওঙ্কার বাংলার মুখোমুখি তিনি কি বলেছেন চলুন শুনে নিই। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী, বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তিনি সকাল থেকে প্রচারে বেরিয়েছেন, প্রচারের ফাঁকে একটু গলা ভিজিয়ে নিচ্ছেন চায় পে চর্চা। দেখুন বেরিয়েছেন, কিন্তু আমি দেখলাম আপনি যখন সকালে প্রচার করছিলেন একটু বৃষ্টি হচ্ছে 10 মিনিট, কোথাও কোথাও জল দেখলাম। এটাই বেহালার পরিস্থিতি। 34 বছর বাম আর 15 বছর ধরে যে তৃণমূলের, এই যে এদের যে তৃণমূল আর বামেদের যে জোট চালিয়ে গেছে, তার ফলে তারা বেহালার কথা ভাবেনি। এখানে ইলেকশনের আগে তারা এসে, মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের আগে এসে সভা করে যেতে পারে 2021-এ, আর তারপর 21 থেকে পুরো 26, এই 5 বছরে তিনি বেহালায় আসার সময় পাননি। আর তিনি এই থাকেন তো কালীঘাটে, একবার বেহালায় এসে দেখেছে যেখানকার মানুষের যখন আধ ঘন্টা বৃষ্টি হয় 3 দিন ধরে ঘর থেকে বেরোতে পারে না, জল জমে থাকে। তিনি একবারও দেখেছেন এখানকার কোনো মানুষের যখন বয়স্ক মানুষের হার্ট অ্যাটাক করছে, তিনি বিনা চিকিৎসায় তিনি প্রথমে যাচ্ছেন বিদ্যাসাগর হাসপাতাল, সেখানে বলছে এখানে চিকিৎসা হয় না। স্ট্রোক হলে চিকিৎসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছরে একবারও, 5 বছর প্লাস 10 বছর অর্থাৎ 15 বছর ধরে তিনি একবারও, তাকে তো এখান থেকে বিধায়ক পাঠানো হয়েছিল, কিন্তু তারপরেও সেই বিধায়ককে দিয়ে তিনি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে চাকরি চুরি মাফিয়া চালিয়ে গেছেন, কিন্তু এখানে মানুষের পরিষেবার কথা ভাবেননি। এখানে মানুষের যখন কারোর ক্যান্সার হয় তার কোনো চিকিৎসা হয় না। আচ্ছা, আমি চা খাচ্ছি, উনিও চা খাচ্ছেন, আর উনি সুস্থ হয়ে গেছেন। চাটা কিন্তু নিরামিষ। আচ্ছা ইন্দ্রনীল বাবু, এই আমি প্রচারের সময় দেখছিলাম কয়েকটা মাছের দোকান, আপনি জিল্লে মাছের দোকানগুলো থাকবে? মাছের দোকান থাকবে, কিন্তু সেখানে মাছ কতটা থাকবে, কারণ হলো মাছগুলো আমি এত মাছ খেতে ভালোবাসি, হ্যাঁ, মানে 4-5টা মাছ হয়তো আমি সকালবেলা তুলে নিয়ে চলে যাব সময় পেলে। কিন্তু এখন যেটা হচ্ছে ইলেকশন, মানে আমাদের এখনও ইভেন যখন ইলেকশন চলছে দুপুরবেলা তো আমাদের খাবার স্কিপ হচ্ছেই, কারণ সময় থাকে না। কিন্তু দিনের শেষে এসে যখন রাতের 12টা হোক, 1টা হোক বা 2টো হোক রাত্রে পৌঁছোই, তখন একসাথে 3-4টে মাছই খাই, মাছ আর ভাতই খাই, আর কিছু খাবার মানে তখন না। এখন তো খাচ্ছি, কিন্তু ভোট জেতার পরে, বিজেপি ক্ষমতা আসার পরে বাংলায় তখন আরও বেশি মাছ খেতে হবে। এখন দুপুরেও মাছ খাবো, বিকেলেও মাছ খাবো, রাতেও মাছ খাবো। এখন তো শুধুমাত্র ইয়েতে আছি, শুধুমাত্র রাতে খাওয়ার সুযোগ হচ্ছে ক্যাম্পেনিংয়ের জন্য, তখন দুপুরটাও খেতে পারবো। আচ্ছা, আপনি বলছেন একাধিক নিশ্চয়ই স্বাস্থ্য নিয়ে অভিযোগ করছেন, কিন্তু খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করছেন, কারণ উনি নিজেই স্বাস্থ্যমন্ত্রী।
তো বাস্তব তো, আপনি বেহালার পশ্চিম এবং বেহালা পূর্ব দুটো মিলিয়ে প্রায় 10 লক্ষ মানুষ থাকে। এখানে একটা প্রপার হাসপাতাল নেই, একটা সুপার স্পেশালিটি হাসপাতাল নেই। এখানে মানুষের হার্ট অ্যাটাক করলে বলে এখানে হার্ট অ্যাটাকের চিকিৎসা হয় না বলে এসএসকেমে ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড় করিয়ে রাখে। তারপর বিনা চিকিৎসায় অনেক মানুষকে বেড পেলো না, আইসিইউ পেলো না, তারপর বিনা চিকিৎসা বা চিকিৎসার অভাবে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ দেওয়া, এটা খাস কলকাতার বুকে বেহালার মানুষের সঙ্গে এরকমভাবে যে একটা স্টেপ মাদারলি অ্যাটিটিউড করা হয়, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। বেশ, আপনি অভিযোগ করছেন ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেহালায় দাঁড়িয়ে বলেছেন এই মেট্রোটা কিন্তু আমি করেছি, এই তারাতলার যে মেট্রোটা উনি করেছেন। হ্যাঁ, তিনি কোথায় মেট্রোটা করেছেন? তাহলে তো উনি থাকাকালীন, রেলমন্ত্রী থাকাকালীন মেট্রোটা হয়ে যেত। তিনি শুধু কখনো বিভিন্ন জিনিস তিনি ঘোষণা করেন। তিনি ওই যে ডাবল ডাবল চাকরি ঘোষণা করেছেন, সেই চাকরি তো এখনো দেখা যায়নি। হ্যাঁ, ডাবল ডাবল চাকরি উনি চুরি করে নিয়ে গেছেন। আর ডাবল ডাবল চাকরি দেখতে পাবেন যখন পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার 4টা মের পর আসবে, তখন আমাদের পশ্চিমবঙ্গের সকল ছেলে যে মায়না পাচ্ছে তার ডবল মায়না দিয়ে তাদের চাকরি পাবে। আচ্ছা, বিজেপির পার্টি অফিস কিছু ভাঙচুর হলো, এটা কি মানে ওরা ভয় পেয়েছে বলে নাকি অন্য কোনো কারণ? আতঙ্কিত, তৃণমূল ভয় পাচ্ছে, মানুষের ভোটকে ভয় পাচ্ছে। মানুষ ভোট দিলে ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে। মানুষ কখনোই চোরদেরকে ভোট দেবে না, বা চোরদের যারা সুরক্ষা দিয়েছে সেই সিপিএমকেও ভোট দেবে না। মানুষ ভোট দিলে বিজেপিকেই দেবে, তাই মানুষের ভোটকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই ভোটে আতঙ্কে, মানে মানুষের ভোটের আতঙ্কে তারা এখন প্রমোদ গুনছে। আচ্ছা, আপনি যখন প্রচার করছিলেন সঙ্গে আমি তো ছিলাম, আমি দেখছিলাম অনেকগুলো গণশক্তি দেখছিলাম। এখানে সিপিএম কি আপনার কিন্তু মানে মূল প্রতিপক্ষ না তৃণমূল? দেখুন, 4টা মের পর মানুষ যখন ভারতীয় জনতা পার্টির সরকার আনবে, তারপরেও সে গণশক্তি হোক আর জাগো বাংলা হোক, তাদের স্ট্যান্ডও থাকবে। কারণ আমরা তৃণমূল এবং সিপিএমের যে রাজনৈতিক সন্ত্রাসের যে পরিবেশ করতো, রাজনৈতিক সন্ত্রাসের যে কালচার, একটা থ্রেট কালচার চালায় না। আপনারা দেখেছেন তো মেডিকেল কলেজে থ্রেট কালচারের পরিণাম, আমাদের বোনকে আমাদের হারাতে হয়েছে। সেই থ্রেট কালচারের যারা করেছে সেই সিপিএম এবং তৃণমূল, তাদের মুখপাত্র, তাদের খবরের কাগজ, তারা তাদের রাজনীতি করবে। সেখানে ভারতীয় জনতা পার্টি কোথাও আটকাবে না। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক সন্ত্রাসে বিশ্বাসী নয়। এবং পশ্চিমবঙ্গ বাইরে আপনি ভাবুন, প্রায় 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। কোথাও দেখেছেন রাজনৈতিক সন্ত্রাস শিরোনামে এসছে? রাজনৈতিক সন্ত্রাস কখনো রাজনীতি থাকতে, একটা গণতন্ত্রের রাজনৈতিক সন্ত্রাসের কোনো জায়গা থাকতে পারে না। পার্টি অফিসে ভাঙচুর হলো, সেখানে 6 জন গ্রেপ্তার হয়েছেন, কিন্তু রত্না চট্টোপাধ্যায় বিরুদ্ধে এফআইআর রয়েছে, তারপর উনি নমিনেশন করেছেন। দেখুন, সেটা ইলেকশন কমিশনের বিষয়, সেটা রাজ্যের পুলিশ প্রশাসনের বিষয়। তবে রাজ্যের পুলিশের থেকে আমাদের কোনো এক্সপেকটেশন নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও স্বরাষ্ট্রমন্ত্রী, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্যই পুলিশ মন্ত্রী তিনি থাকা আছেন বলেই এই অবস্থায় এখনও পুলিশ কিন্তু তৃণমূলের সারাক্ষণ এখনও তৃণমূল পার্টি অফিস থেকে অর্ডার নিয়ে যাচ্ছে। একদম সত্যি সত্যি শেষ। আমি কিন্তু রাজ্য বিজেপিতে মিটিংয়ে, মিছিলে অনেকবার আপনার সাথে আমার দেখা হয়েছে। প্রচারে আমি আপনার সাথে 2-3 বার এলাম, কিন্তু যতবার দেখেছি আপনি নীল প্যান্ট আর সাদা জামা। এটা কি কোনো বিশেষ পছন্দ? সাদা জামাই তো হবে, আমরা তো আর কালো ধন নেই যে কালো জামা পরে ঘুরবো। হ্যাঁ, তো সেই জন্য সাদা জামা রয়েছে। এখনও সাদা জামায় দাগ ফেলার সুযোগ কেউ পায়নি, এবং এই যে সাদা জামাটা সাদা জামাই থাকবে, সেখানে এক ফোঁটা দাগ যাতে না আসে সেটা আমাদের গ্যারান্টি, সেটা মোদিজির গ্যারান্টি, এবং সেটা ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি। আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে কি সত্যি আমি জানি না, আমার জানার ইচ্ছেও নেই, কিন্তু আপনি যেখানে দাঁড়িয়েছেন সেই বেহালার একজন বিধায়ক ছিলেন, তার গার্লফ্রেন্ডের মানে খাটের তলা থেকে অনেক কিছু পাওয়া গেছিলো। হ্যাঁ, আমি তো বললাম ব্যক্তি জীবন নিয়ে আমি আলোচনা করার জন্য এখানে আসিনি ডেফিনেটলি। বাট গার্লফ্রেন্ড হোক আর স্ত্রী হোক, হ্যাঁ, বা প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক, আমার বিবাহ হয়নি, সুতরাং বিবাহ বহির্ভূত সম্পর্কের কোনো ব্যাপার নেই। আমাদের এখানে একটাই লক্ষ্য, বেহালার মানুষকে যাতে আমরা সবার আগে বিদ্যাসাগর সুপার স্পেশালিটি হাসপাতালটা দিতে পারি। আমরা সবার আগে এখানে যে এই যে 30 মিনিট বৃষ্টি হবে, 1/2 ঘন্টা বৃষ্টি হবে, 3 দিন ধরে জলমগ্ন হয়ে থাকবে, মানুষ ঘর থেকে বেরোবে না, সেই পরিস্থিতি থেকে যাতে পরিবর্তন আনতে পারি, এখানে প্রপার জল নিকাশি ব্যবস্থা যাতে করতে পারি, এটাই আমাদের ফোকাস থাকবে। তাকে আমাদের আমার গার্লফ্রেন্ডের মানে গার্লফ্রেন্ড জোগাড় করলাম, তারপর বউ থাকা সত্ত্বেও আবার গার্লফ্রেন্ড জোগাড় করলো, তারপর তার খাটের তলায় আবার কোটি কোটি টাকা ঢুকাবো, এইগুলো কারোর প্রায়োরিটি হতে পারে না। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা একজন যখন নির্বাচিত জনপ্রতিনিধি, তার কাজ হলো জনগণের কথা, জনগণের সেবা করা। রাজনীতিটা হচ্ছে সমাজসেবা, যারা দায়িত্ব, এটা একটা দায়িত্ব। এটা কোনো মানে গার্লফ্রেন্ডকে প্লিজ করার জন্য না, বা গার্লফ্রেন্ডের খাটের তলায় গার্লফ্রেন্ডকে প্লিজ করার জন্য অনেক কিছু কাজ থাকতেই পারে, বাট তার জন্য গার্লফ্রেন্ডের খাটের তলায় কোটি কোটি টাকা আমাদের যুব সমাজের থেকে চুরি করে রাখার কোনো মানে নেই। আচ্ছা, ওই শুভেন্দু অধিকারী অবিবাহিত, দিলীপ ঘোষ কিছুদিন পরে বিয়ে করে নিয়েছেন, শরীফবাবু অবিবাহিত, আপনার কি ওরকম সম্ভব? আমিও অবিবাহিত, এবং ভোটের পরে বিয়ে করবেন না? আমাদের লক্ষ্য একটাই, সবার আগে হচ্ছে আমাদের দেশে এই যে আজকে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার একটা যে চেষ্টা করছে, আমাদের বাঙালি ভাই বোনেদেরকে এখানে চাকরি না দিয়ে তাদেরকে পরিযায়ী করে দিয়েছে, এবং বাঙালিদেরকে পশ্চিমবঙ্গ ছাড়া করিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে 34 বছর ধরে সিপিএম আমলে একের পর এক কলকারখানা বন্ধ হতো, আর 15 বছর ধরে নতুন কোনো শিল্প তো ছেড়ে দিন, যাই কটা ছিল সেই আরও 6,000-এরও বেশি কোম্পানি সব পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। এই পরিস্থিতি থেকে এখন আমাদের সবার আগে পশ্চিমবঙ্গে আমাদের যাতে ডাবল ইঞ্জিন সরকার এনে এখানে আমাদের চাকরি যাতে হয়, এখানে কর্মসংস্থান
কর্মসংস্থানে আমাদের ছেলেমেয়েরা যাতে পশ্চিমবঙ্গে কাজ করতে পারে, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর পশ্চিমবঙ্গে এই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদেরকে খেদিয়ে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে কাজের অভাবে কর্মসংস্থানের জন্য, এবং তার সাথে সাথে আমাদের যেখানে পূর্ববানে অর্থাৎ পূর্ববঙ্গ বা বাংলাদেশ থেকে, সেখান থেকে বাংলাদেশি ভোটারদেরকে নিয়ে চলে আসছে এবং তাদেরকে দিয়ে আধার কার্ড, তাদেরকে দিয়ে ভোটার কার্ড দিয়ে গেছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে করেছে, যে পুরো বাংলাদেশকে মানে পশ্চিমবঙ্গকে আরেকটা আমাদের ওটাকে আর একটা বাংলাদেশের একটা এক্সটেনশন বানিয়ে। কিন্তু আপনারা তো ভোটে জিততে পারবেন না, মানুষের আপনাদের পাশে নেই, সেই জন্যই তো আপনারা এসআইআর করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক দিন সবাই বলছে। মানুষ কোথায় আমাদের পাশে নেই? আপনি এখানে একজন মানুষকে দেখুন যে ভোট দিলে তাকে জিজ্ঞেস করুন কে ভারতীয় জনতা পার্টির পাশে আছে না চোর তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আমি তো প্রচারে দেখছি লোক আছে, কিন্তু দিদি বলছেন প্রতিদিন সবাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে এখানে ডাবল চাকরি, উন্নয়নের কথা বলেছে, 99% না 100% উন্নয়ন করে গেছেন। দেখলেন তো রাস্তার মধ্যে পুরো জল জমে বসেছে, এত উন্নয়ন করেছে, ম্যাক্সিমাম বাড়িতে আজকে ঘরগুলো বৃদ্ধাশ্রম হয়ে গেছে, কারণ এখানে ছেলে মেয়েদের কোনো চাকরি নেই, তাদেরকে কাউ ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, কাউকে ইয়েতে যেতে হচ্ছে তামিলনাড়ু, কাউকে উত্তরপ্রদেশ, কাউকে গুজরাট যেতে হচ্ছে। এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবল চাকরি। সেই ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে চাকরি করতে যেতে হচ্ছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে আর বাস্তবে কী হয় সেটা দেখেছি, বাট ডেফিনেটলি উনি এখনও মুখ্যমন্ত্রী, উনি ভুলে না যায়, উনি এখনও স্বরাষ্ট্রমন্ত্রী, উনি এখনও পুলিশ মন্ত্রী। উনি যেভাবে করে মানুষকে একটা ভয় দেখাবার, একটা রাজনৈতিক সন্ত্রাসের বাতাবরণ করানোর চেষ্টা করছে, কারণ উনি মানুষের ভোটকে ভয় পাচ্ছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন কষা সবার সময় এসে গেছে, কারণ মানুষ জেগে উঠেছে এবং মানুষ যদি রাস্তায় নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব বক্তব্য কিন্তু মানুষ জবাব দিয়ে দেবে। আচ্ছা, মোটা ভাই, ভাই ভাই, টাটা বাই বাই, এই ধরনের কথা আসছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কাকে মোটা ভাই বলবে, কাকে রোগা ভাই বলবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ভয় দেখানো, পশ্চিমবঙ্গের ভোটারদেরকে ঘরের যাদের রাজনৈতিক সন্ত্রাসের একটা ভয় থ্রেট কালচার চালায় না তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় তার সবথেকে বড় মানে তার প্রিন্সিপাল, এই থ্রেট কালচার কলেজের সবথেকে বড় মানে প্রিন্সিপাল বা হেডমিস্ট্রেস হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সবার আগে এই থ্রেট কালচারটায় অবসান করতে হবে, নইলে ভারতীয় জনতা পার্টি আমাদের এইটাখানে আমরা থ্রেট দিতে এটা আমাদের রাজনৈতিক লেক্সিকনে আসে না, আমাদের ডিকশনারিতে থ্রেট কালচারটা সব বলে কোনো শব্দ নেই। কিন্তু মানুষ যদি জেগে ওঠে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রধান অপোজিশন হিসাবে যে দায়িত্ব পালন করে সেটা পালন করবে। আপনি ব্যস্ত, সত্যি এই একদম সত্যি শেষ। আপনি ক্যান্সার বিশেষজ্ঞ, অনেক পেশেন্ট আপনার সাথে দেখাও করতে আসছে, আপনি ক্যান্সার দূর করছেন, কিন্তু বাংলার বা বিহারের বেহালা বা বাংলার যে ক্যান্সারটা ধরেছিল দূর করতে পারবেন, আমি কনফিডেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে দুর্নীতি নামক যে ক্যান্সারটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গটাকে ছারখার করেছে, যুব সমাজের চাকরি চুরি করে নিয়ে গেছে, কারোর গরিব মানুষের রেশনের চাল ডাল চুরি করে নিয়ে গেছে, ইট বালি সিমেন্ট করে সেখান থেকে একটা সিন্ডিকেট চালিয়ে গেছে। এই দুর্নীতির অবসান ঘটাতে হবে, এটা আমাদের ঘটাতেই হবে, নইলে পশ্চিমবঙ্গকে আমরা সোনার বাংলা করতে পারবো না। এবং পশ্চিমবঙ্গকে যে অবক্ষয়ের দিকে নিয়ে গেছে, সেই খাদে যেভাবে তৃণমূল কংগ্রেস আর সিপিএম মিলে যৌথভাবে নিয়ে গেছে, তাদের এই জোটটা নিয়ে গেছে, তাদের এই দুর্নীতিগ্রস্ত জোট। তৃণমূল চুরি করে আর সিপিএমের মুখে ফিশ ফ্রাই গুঁজে দেয়, নবান্নে ডাকে আর সিপিএম সকালবেলা মুখের মধ্যে দেখবেন ফিশ ফ্রাই একটা মুখে গুঁজে দেয়, আর রাতের বেলা ওই টিভিতে এসে একটা শ্যাডো ফাইট দেখায় টেলিভিশন স্ক্রিন, আবার যে টেলিভিশন স্ক্রিন থেকে বেরিয়ে যায় আবার মুখের মধ্যে আর একটা ফিশ ফ্রাই গুঁজে দেয়। এটা হলো তৃণমূল কংগ্রেস আর সিপিএমের একটা মিলিত জোট, তাদের এই যে দুর্নীতির জোটটা এটাকে পরাস্ত করতে হবে। তিনি যেটা বলছেন যে বেহালার, আমি সাধারণ মানুষের যে ক্যান্সার সেটা দূর করার চেষ্টা করি, তবে বেহালার যে ক্যান্সারটা ধরেছিল বা বাংলার যে ক্যান্সারটা ধরেছিল সেটা তিনি দূর করতে পারবেন, এবং জয়ের বিষয়ে তিনি 100% আশাবাদী। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা। আজকের মতো 26-এর ব্যাটেল এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।